আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহরিয়ার নাজিম জয়। আপনারা নিশ্চয়ই কয়েকদিন ধরে দেখছেন যে নতুন কোনো ভিডিও আমাদের আসছে না, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম অন্য কাজে, যে কারণে ভিডিও আমি আপলোড করতে পারিনি। আমার সাথে আজকে একজন অতিথি নিয়ে আমি বসেছি। সেই অতিথি আমার সাথে আছে, আপনাদের সাথে তাকে পরিচয় করে দিচ্ছি, যদিও আপনারা তাকে চেনেন। রায়হান রাফি। রায়হান রাফি হচ্ছে বর্তমান সময়ে যত ফিল্ম নিয়ে আলোচনা হচ্ছে, অনেক ফিল্ম হবে হবে না, অনেক কিছুর ভিতরে যেই ছেলেটি নিজস্ব প্রচেষ্টায়, নিজস্ব মেধায়, গুণে চলচ্চিত্র ওয়েব প্ল্যাটফর্মে নিজের এমন কিছু উজ্জ্বল স্বাক্ষর রেখে যাচ্ছেন, যেটি আসলেই আমাদেরকে গর্বিত করছে। রায়হান রাফি একটি বিশ্বস্ত নাম চলচ্চিত্রের জন্য, ওয়েব প্ল্যাটফর্মের জন্য। কেমন আছে রাফি? আলহামদুলিল্লাহ ভালো। আমি আর তুমি কথা বলবো এইখানে, মানে অ্যাজ ইফ যে দর্শককে আমরা রাখতে চাই। তো তুমি যদি একটু কাছে আসো, তোমার চেহারাটা পুরো দেখা যাবে। রাফি, যখন চলচ্চিত্র নিয়ে এত পলিটিক্স, চলচ্চিত্র ইলেকশন নিয়ে পলিটিক্স, চলচ্চিত্র নেতৃত্ব, বহু কথা হচ্ছে, তখন তুমি একের পর এক কাজ করে যাচ্ছ, কাজ দিয়ে তুমি দর্শককে একেবারে মুগ্ধ করে দিচ্ছ। সো হোয়াট ইজ দ্য সিক্রেট? তোমার এই সাফল্যের পেছনের শক্তিটা কি? না, আমার কাছে যেটা মনে হয়, আসলে আমাদের দর্শকরা ওরা আসলে আমাদের কাজই দেখতে চায়। ওরা আসলে নির্বাচন বলে বা অশান্তি এসব আসলে দেখতে চায় না। ওরা দেখে আমাদের এগুলা, কিন্তু দেখে আসলে ওরা মনে মনে কষ্ট পায়। ওরা চায় আসলে আমাদের অভিনেতা অভিনেত্রীদের সিনেমা দেখতে, আমাদের পরিচালকদের সিনেমা দেখতে। এটার জন্য ওরা মুখিয়ে থাকে আসলে। তা আমার কাছে যেটা মনে হয় যে এই জন্য আমি কাজই করে দিতে চাই, আমি এসবের মধ্যে নাই আসলে। তো এটাই আমার মনে হয়। করোনা কালে সবকিছু বন্ধ ছিল, বাট আমি কাজ করে গেছো তুমি। রাফি, তোমার রিসেন্ট কাজ যেগুলো নিয়ে খুব আলোচনা হচ্ছে, তুমি একটু নিজের মুখে বলবা? যেমন খাঁচার ভেতর অচিন পাখি। খাঁচার ভিতর অচিন পাখি নিয়ে আমার অনেক, এটা আমি বলে নিয়েছিলাম অডিয়েন্স থেকে। তুমি নমিনেশন পেয়েছো আমাদের আইসিটি ডিভিশন প্রেজেন্ট স্ন্যাক কিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডে বেস্ট ডিরেক্টর হিসেবে তোমার নমিনেশন আছে। আমার সবচেয়ে বড় ব্যাপার যে এই ছবিটা যদি আমার ড্রিম প্রজেক্ট ছিল, এই ছবির নমিনেশন আমি পুরস্কার নাও পাই, তাও আমার কাছে তৃপ্তি থাকবে। কারণ এই ছবিতে আমার অভিনেতা তমা মির্জা, অভিনেতা ফজলুর বাবু এবং আমার যে প্রডিউসার রেদন রনি, আমরা চারজনই নমিনেশন পেয়েছি। একটা সিনেমা থেকে বেস্ট ফিল্ম, বেস্ট ডিরেক্টর, বেস্ট অভিনেতা, বেস্ট অভিনেত্রী, এটা অনেক বড় পাওয়া। এবং ধন্যবাদ আমরা চ্যানেলকে জানাচ্ছি। এবং এছাড়া তুমি যে চলচ্চিত্রগুলো বা ওয়েব প্ল্যাটফর্মে যে কাজগুলো করছো, সেগুলো কি কি? আমরা জানি তোমার একটি ছবি সামনে আসবে, দামাল, ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে তুমি দামাল ছবিটা বানিয়েছো। চ্যানেল আই এর এ যাবৎকালের সর্ববৃহৎ বাজেটের ছবি, এবং তোমার অনেক প্রস্তুতি ছিল, চ্যালেঞ্জ ছিল, সেই ছবিটির কাজ শেষ হয়েছে। এছাড়াও আর কি কি ছবি এবং দামাল নিয়ে তুমি? দামাল আমি দামাল নিয়ে আসলে এখন মূলত ব্যস্ত। দামালের ফাইনাল পোস্ট প্রোডাকশন চলতেছে, এবং দামাল করতে যে আমি জীবনে অনেক কিছু শিখেছি আসলে। মানে এত বড় ছবি আমি আসলে কোনোদিন বানাতে পারবো কিনা জানি না। এবং বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে বড় ছবির মধ্যে একটা দামাল, কারণ এটার মধ্যে যে টেকনিক্যাল জিনিস ইউজ করা হয়েছে এবং যে খেলা ইউজ করা হয়েছে। ফুটবল খেলা খুবই জটিল একটা জিনিস, এবং সিয়াম এবং রাজকে দিয়ে ফুটবল খেলানো এবং ইন্ডিয়াতে গ্রাফিক্স করা সবকিছু মিলে খুবই ডিফিকাল্ট। এবং এটাও আমার একটা স্বপ্নের প্রজেক্ট। এটা অনেকদিন লেগেছে আমার বানাতে। আমি খুব সহজে তাড়াতাড়ি সিনেমা বানিয়ে ফেলি, এটা আমার একটা নাম আছে যে রাফি খুব ফাস্ট সিনেমা বানায়। কারণ আমি আসলে এটার মধ্যেই থাকি, কিন্তু দামালটা আমি আসলে ফাস্ট বানাতে পারিনি, কারণ এটা বড় স্কেলে ছবি। সাগর ভাই যখন আমাকে তার স্বপ্নের কথা বলেছিল, তখন আমি বুঝেছিলাম যে এটা খুবই ভয়াবহ। আমার মনে হয় আপনার মাধ্যমে সাগর ভাই আমাকে বলেছিল আসলে। রাইট, এই ছবিটির শুরু থেকে আমিও জড়িত ছিলাম, আমি জানি এটার গল্পটা অসাধারণ। প্রথম দিন গল্প যেদিন সাগর ভাই বললেন, তুমি এবং আমি দুজনেই খুব শিহরিত হয়ে গিয়েছিলাম গল্পটা শুনে। এত প্রিসাইজ একটি গল্প তিনি আমাদেরকে শুনিয়েছিলেন। এছাড়া তোমার আরেকটি চলচ্চিত্র আছে টান, নাকি? টান মুক্তি পেয়ে গেছে অলরেডি। টান সুপার হিট হয়ে গেছে। এই বাজারে সুপার ডুপার হিট হলো। এই বাজারে সুপার ডুপার হিট হলো কারণ কি, এখন ওটিটি একটা বড় বাজার। মানুষ এখন সিনেমা হলে যেহেতু মানুষ যাচ্ছে না, প্রচুর মানুষ, আমরা নিজেরাও অবাক যে মানুষ টাকা দিয়ে সিনেমা দেখছে। ওকে, তুমি ওটিটি প্ল্যাটফর্মে অনেক কাজ করছো, এবং তুমি চরকির সাথে, হইচইয়ের সাথে, যেগুলো ওটিটি বড় প্ল্যাটফর্ম, তার সাথে তুমি কাজ করছো। একের পর এক কাজ তোমার চলছে। যে তুমি বলো তো, যে আমাদের যে একটা আন্দোলন ছিল যে হল বাড়াতে হবে, হলে গিয়ে দর্শক ছবি দেখবে, কিন্তু আসলে কি হলের যে না যাওয়ার অভ্যেসটা মানুষের তৈরি হয়ে গেছে, এবং এই শহরের যে পরিস্থিতি, জ্যাম, মানুষের ব্যস্ততা, অর্থনৈতিক অবস্থা, সবকিছু মিলে মানুষ কি আসলে তার টেলিভিশন স্ক্রিনে, ওটিটি প্ল্যাটফর্মে ছবি দেখতেই স্বাচ্ছন্দ্য বোধ করছে, এবং তা কি ব্যবসায়িকভাবে একজন নির্মাতা বা প্রযোজককে সফলতা এনে দিচ্ছে? না, ব্যবসায়িকভাবে সফলতা না আসলে আসলে প্রোডাকশন হবে না। যে কোনো সেক্টর যখন ব্যবসায়িকভাবে লাভবান হয়, তখনই আসলে এর প্রোডাকশন বাড়ে, না হলে এক সময় এটা বন্ধ হয়ে যেত আসলে। বাট আমার কাছে যেটা মনে হয়, সিনেমা হল কোনোদিন বন্ধ হবে না, সিনেমা হল আজীবন থাকবে। কারণ সিনেমা হলই
কিন্তু যেভাবে সারা বিশ্ব এগিয়ে যাচ্ছে, সারা বিশ্ব এখন নেটফ্লিক্সের মধ্যে সিনেমা রিলিজ দিচ্ছে, অ্যামাজন প্রাইমে মুক্তি দিচ্ছে, সেটা বাংলাদেশের চৌকি যেরকম ভালো ভালো সিনেমা মুক্তি দিচ্ছে ওরা। তো এটা সময়ের চাহিদা আসলে, সময়ের চাহিদা যেটা থাকবে। ঠিক আছে, সময়ের চাহিদা। মনে করো এখন আমরা ওটিটি প্ল্যাটফর্মে ছবি দেখছি, ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু আমাদের টেস্টটা ডিফারেন্ট, আমাদের চাহিদাটা ডিফারেন্ট, আমাদের ঘরের পরিবেশটা ডিফারেন্ট। আমরা সিনেমা হলে শীষ বাজাই কিংবা আমরা সিনেমা হলে হাততালি দিই, ওটিটিতে কিন্তু আমরা দেখতে চাই যে গল্পের ভিতরে গভীরতা কতটুকু, অভিনয় কতটুকু শক্তিশালী, অভিনেতারা কতটুকু ইনভলভ, প্ল্যাটফর্মটা কত বিশাল, সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের বিশ্ববাজারের সাথে তুলনা করে ছবিটি দেখতে হয়। আর সিনেমায় কিন্তু আমরা হলে গিয়ে এখনো আমাদের দর্শক চায় এন্টারটেইনমেন্ট, যে আমরা শীষ বাজাবো বা হাততালি দিব, তাহলেই সিনেমা চলবে। তো আমাদের টেস্টেরও কি এক ধরনের পরিবর্তন হচ্ছে? একদম আলাদা। দেখেন আমার যে কটা ছবি, আমার একটা ছবি আছে পরাণ, যেটা আমি প্রায় 2 বছর ধরে রেখে দিয়েছি, সেটা আমি সিনেমা হলের জন্যই আমি আসলে আমার চিন্তা করে বানাই। যেমন দামাল, তার মানে কি সিনেমা হলের ছবি এক ধরনের, ওটিটি ছবি একদম দুটো মিলালে চলবে না, একদম মিলানো। যেমন আমার দামাল, এটা কিন্তু আমরা চাইলে আরো 1 বছর আগে মুক্তি দিতে পারতাম, কিন্তু আমরা কিন্তু আরো সুন্দর করে বানানোর চেষ্টা করছি। কারণ দামাল কোনোদিন ওটিটির জন্য না, দামাল আসলে বিগ স্কেলের মুভি। এখানে ফুটবল খেলা, মুক্তিযুদ্ধ, অ্যাকশন, এটা আসলে বড় পর্দা দেখতে হবে। এরকম কিছু কিছু ইন্ডিয়াতে কিন্তু আছে, যেমন রোহিত সিনেমা, যেটা খুবই আলোচনা করলো, ওটা কিন্তু উনি ওটিটিতে মুক্তি দেয়নি। তারপরে সঞ্জয় লীলা বানসালির যে লাস্ট সিনেমাটা 2 দিন আগে মুক্তি পেল, উনি কিন্তু রেখে দিয়েছিল। এটা আসলে বিগ স্কেলের সিনেমা। তো কিছু সিনেমা ডিপেন্ড করে আসলে, এটা আসলে তাহলে আমরা ভেবে নিতে পারি এরকম কিছু সিনেমা ওটিটির জন্য, এটি ওটিটির দর্শককে টার্গেট করে বানানো, আর কিছু সিনেমা একেবারে সিনেমা হলেই চলবে। একদমই। তো এই যে পার্থক্যটা তো সব নির্মাতা করতে পারবে না। কেউ কেউ হয়তো সিনেমা হলের ছবি বানাতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সিনেমা হলের দর্শক টানতে তাদের ক্ষমতা আছে, কিন্তু কারো কারো আবার ওটিটির দর্শককে মন জয় করার ক্ষমতা আছে। তো তোমার কাছে কি মনে হয় সেক্ষেত্রে পরিচালকও 2 ভাগ হয়ে যাবে? কেউ ওটিটির পরিচালক, কেউ হলের পরিচালক? না, এরকম কিছু না আসলে। এটা আসলে সিনেমা তো সিনেমাই। তো এমন অনেক সময় হয় যে ছবি ওটিটি তো হিট, সেই ছবি সিনেমা হলে অনেক সময় ভালো হয়। তো এটা খুবই না, বাট কিছু কিছু সিনেমা, আমি বলছি কিছু কিছু সিনেমার ক্ষেত্রে বিষয়টা আলাদা। কিছু কিছু সিনেমা যেরকম বিগ স্কেল সিনেমা, যেগুলো আলাদা সবসময় থাকবে, সারা বিশ্বে আছে, এরকম আমার মনে হয় না। এটা আসলে সময় চাহিদা। অনেক ডিরেক্টর আছে যারা ভালো নাটক বানিয়েছে, ভালো সিনেমা বানিয়েছে। রাফি, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, অত্যন্ত কম বয়সে, অপেক্ষাকৃত তরুণ, এই সময় এই কম্পিটিশন মার্কেটে নিজের অবস্থান তুমি তৈরি করেছো, স্ট্রাগলটা কি? অনেক ডিরেক্টরই তো আছে, তারা কাজ করতে চায় বা তারা অতীতেও ভালো কাজ করেছে, কিন্তু এখন অনেকটা পিছিয়ে আছে। এই যে তোমার এগিয়ে যাওয়ার আসলে টিপসটা কি দিবে আমাদেরকে? আমার টিপস, আমি প্রতিদিন নতুন করে নিজেকে ভাবি যে প্রত্যেকটা প্রজেক্টে আমাকে প্রমাণ করতে হবে, আমাকে ভালো ভালো করতে হবে, আগের প্রজেক্টটা থেকে বেটার কিছু করতে হবে। এবং আমি সারাদিন গল্পের মধ্যেই থাকি। আমি নিজে আমার নিজের গল্প লেখার চেষ্টা করি, কনসেপ্টটা লেখার চেষ্টা করি, এবং আমি সবসময় ট্রাই করতে থাকি বেস্ট মানুষকে নিয়ে কাজ করার, বেস্ট মানুষ, অভিনেত্রী থেকে নেওয়ার চেষ্টা করি, এবং যাদের কাছ থেকে আমি শিখতে পারি এমন মানুষ নেওয়ার চেষ্টা করি। এবং আমি সবসময় আরেকটা জিনিস যেটা করি, আমি আমার থেকে বড় মানুষের সাথে মিশার চেষ্টা করি, যার কাছ থেকে আমি কিছু শিখতে পারবো। মানে আমি এমন কারোর সাথে মিশি না যে আমাকে বাবা দিবে তুমি বস। আমি এমন কারোর সাথে মিশতে চেষ্টা করি যার কাছ থেকে আমি আসলে শিখতে পারবো যে আল্লাহ, আমি তাহলে আরো ভালো করতে হবে আমাকে। তো এটাই আমার আসলে। ওকে, তুমি তো ইয়াং জেনারেশন এখন যারা কাজ করছে, সিয়ামকে নিয়ে বেশি কাজ করো, তুমি পূজা চেরিকে নিয়ে কাজ করেছো, পোড়ামন 2 দিয়ে তোমার যাত্রা শুরু, দহন করেছো, তারপরে এখন তুমি বিদ্যা সিনহা মিম, তারপর আমাদের বুবলি, সাথে সিয়াম, আরেকজন শুভ ভাইয়ের সাথে কাজ করলাম, নূর সিনেমা, নূর শেষ করলা। তোমার ইয়াং জেনারেশনের সাথে তোমার একটা বিশাল সুন্দর সুসম্পর্ক। এই সম্পর্কটা তৈরি অনেকেই করতে পারে না। আসলে শিল্পীদের সাথে, যাদের মার্কেটে অনেক চাহিদা থাকে, তাদের সাথে সম্পর্ক তৈরি করার সিক্রেটটা কি? কোনো সিক্রেট না। যেমন একটা ভালো কাজ, যেমন বুবলি যে কাজটা করলো আমার সাথে টান, সেটা পর সে প্রচুর আলোচনা সৃষ্টি হলো ওকে নিয়ে, এবং সবাই ওকে বাবা দিচ্ছে, আদর মানে পছন্দ করতেছে, তাকে নিয়ে লেখালেখি করতেছে। এখন বুবলি কি হবে, আজীবন আমি যখনই ডেট চাবো আমাকে ডেটটা দিয়ে দিবে। সিয়ামের ক্ষেত্রে সেম অবস্থা, পূজার ক্ষেত্রে সেম অবস্থা, বিদ্যা সিনহা মিমের ক্ষেত্রে সেম অবস্থা। বিদ্যা সিনহা মিমের সাথে আমি পরাণটা, বিদ্যা সিনহার সাথে যখন আমি পরাণ মুভিটা করলাম, এরপর থেকে আসলে ও আমাকে যখনই মিমের কাছে ডেট চেয়েছি, মিম আমাকে ডেট দিয়েছে। এটা খুবই সহজ ব্যাপার। আপনারাও যেমন আর্টিস্ট, আপনারা যখন অভিনেতা, আপনি তো একজন অভিনেতাও এবং ডিরেক্টরও, আপনি যখন জীবনে অভিনয় করেছেন, যে ডিরেক্টরের সাথে কাজ করে আপনি আরাম পান এবং যে ডিরেক্টরের কাজ ভালো হয়, আপনি কিন্তু তাকে বারবার ডেট দিতে চাবেন। রাইট, মানে আসলে নিজেকে প্রমাণ করতে পারলে সবার সহযোগিতাই পাওয়া যায়। আমি যদি আপনার কাছে কখনো 1 মাসের ডেট চাই সিনেমার জন্য, আপনি অনেক ব্যস্ত মানুষ, আপনি কিন্তু চেষ্টা করবেন এই সিনেমাটা ডেট আমাকে বের করে দেওয়ার জন্য, কারণ আপনি ওই বিশ্বাসটুকু আমাকে করেন না, রাফি বানালে কিছু একটা হবে। তো এটাই আসলে। ওকে রাফি, আমাদের এই তোমার জেনারেশনের আগে আমাদের মোস্তফা সরোয়ার ফারুকী ভাই, গিয়াসউদ্দিন সেলিম ভাই, অমিতাভ রেজা ভাই ছবি বানিয়ে সফল হয়েছেন, দীপঙ্কর, দীপন, এদের কাজ তোমার কেমন লাগে? এদের সম্পর্কে তোমার মতামত কি? এবং মোহাম্মদ মোস্তফা কামাল রাজ
তিনিও বানিয়েছেন। না আমাদের তারা সবাই আমার বড় ভাই, সবার কাজই ভালো লাগে। তাদের কাজ দেখে আসলে আমরা ইন্সপায়ার হয়েছি এক সময়, এবং এখনো মাঝে মাঝে ইন্সপিরেশন পাই। বিশেষ করে ফারুকি ভাইয়ের কাজ আমার সবসময় ভালো লাগে। ওনার যে নতুন নতুন চ্যালেঞ্জ, উনি এক একটা সিনেমা এক একটা থেকে এক একটা যে সবচেয়ে হাইটে নিয়ে যায়, আমার খুবই ভালো লাগে। এবং তারা আমাকে পছন্দ করে। অমিতাভ ভাইয়ের কাজ আমার পছন্দ, সবাই টেকনিক্যালি সবার কাজই পছন্দ। রাজ ভাই আমার কাছের মানুষ, তার কাজও ভালো লাগে। উনি তো সিনেমা অনেকদিন বানাচ্ছেন, আমার সাথে দেখা হলে আমি বলি ভাই সিনেমা বানান। তো আমার সবার কাজে ভালো লাগে। ওকে, তোমার কাছে এখন স্টারের ডেফিনিশন কি? এখন তো ইউটিউব সেলিব্রিটি আছে, টিকটক সেলিব্রিটি আছে, ব্লগার্স আছে, অনেক সেলিব্রিটিতে ভরা। তোমার কাছে সেলিব্রিটির সংজ্ঞাটা কি? সেলিব্রিটি আর্টিস্টের সংজ্ঞা কি? আমার কাছে এটা কোন সংজ্ঞা, আমার কাছে যেটা যাকে মানুষ ভালোবাসে সেই স্টার মানুষের কাছে। এক একটা মানুষের স্টার একরকম। আমার কাছে তার কাছে আমার ভালোবাসা মানুষ আমার কাছে তার মতো। তো যাকে মানুষ ভালোবাসবে, যাকে মানুষ দেখতে পছন্দ করবে, সেই তার কাছে স্টার আসলে। এখন যে নাটকগুলো হচ্ছে আমাদের অপূর্ব, নিশো কিংবা ধরো জোভান, এরা যারা কাজ করছে, মেহজাবিনরা, অসাধারণ ভালো কাজ হচ্ছে। এই ধরনের নাটক নির্মাণের সাথে তোমাকে কি পাওয়া যাবে, বা তুমি কি এই ধরনের নাটক নির্মাণ করতে চাও? না, আমি কখনোই নাটক নির্মাণ করিনি। আমি আসলে নাটক নির্মাণ করতে তুমি দেখি মাঝে 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 দেখো, বাট নিয়মিত দর্শক না। না, আমি দর্শক সময় পাই না, সবসময় ভালো ভালো কাজ দেখার চেষ্টা করি। কারণ আমি কখনো নাটক নির্মাণ করিনি আসলে। আমি ছোটবেলা থেকে শর্ট ফিল্ম, যখন ডিরেক্টর হয়েও নাই তখন শর্ট ফিল্মটা বানাতে চেষ্টা করেছি। কারণ আমার কাছে ফরমেটিভ কাজ আমি করতে পারি না, যে এই ফরমেট এটা এরকম যাবে। তো আমি শর্ট ফিল্ম বানিয়েছি, এই জন্যই হয়তো আমি তাড়াতাড়ি সিনেমা বানাতে পেরেছি। তো আমি নাটক কখনো বানাই নাই, তো মনে হয় না বানাবো কখনো আসলে। ওকে রফি, তোমার সাথে তমা মির্জাকে নিয়ে এক ধরনের আলোচনা শোনা যায় যে তুমি সম্প্রতি তমা মির্জার প্রেমে পড়েছো। এই বিষয়টি ক্লিয়ার করবা যে আসলে প্রেমে পড়েছো কিনা, বা প্রেমে পড়লে বিয়ে কবে করবা, বা বিয়ে না করলে কি করবা? সমস্যাটা কথা হয় যেমন আমি আর সিয়াম অনেক সিনেমা কাজ করেছি। বাই চান্স সিয়াম যদি ছেলে না হয় মেয়ে হতো, তাহলে কি সবাই, তাহলে আবার সবাই বলতো যে সিয়ামের সাথে আমার হয়তো প্রেম, সিয়াম থেকে মেয়ে হতো। তো তমামের সাথে আমি খাঁচার ভিতরে অচম পাখি করলাম, এর আগে ডার্ক সাইড ঢাকা করলাম, এরপরে মানুষের মধ্যে আসলে এই কথাটা, তো এটা আসলে হয়তো সারা জীবনে ইন্ডাস্ট্রিতে থাকবে। বাট আমি এটা কিছু বলতে চাই না। চা রটে তা তো কিছু হলেও ঘটে না, কিছু হলে বটে না। ও আমার বেস্ট ফ্রেন্ড, আমার ভালো বন্ধু। ও, তমা মির্জা তোমার বেস্ট ফ্রেন্ড। কিন্তু তোমার এতদিন ধরে অনেকের সাথেই চলাচল, হঠাৎ করে তমা মির্জা বেস্ট ফ্রেন্ড হলো, ওর নিশ্চয়ই কোনো বন্ধুত্বের আকর্ষণ আছে, বা ও তোমাকে মুগ্ধ করেছে। এটা কেন? মানে বন্ধুত্ব, ভালো বন্ধু খুঁজে পাওয়া তো একটা দুর্লভ ব্যাপার, তুমি কিভাবে খুঁজে পেলে? না, ইন্ডাস্ট্রিতে আমার অনেক ভালো বন্ধু আছে, বাট বেস্ট ফ্রেন্ড তো একজনই হয় নাকি? আমি তো বেস্ট ফ্রেন্ড পাচ্ছি না, এই জন্য তোমার কাছে জিজ্ঞেস করছি যে মানে তুমি কিভাবে বেস্ট ফ্রেন্ড কে খুঁজে পেলে? এই বিষয়ে কথাই বলবো না স্যার, আপনার এই বিষয়ে কথা বলা যাবে না, একটু কেটে দিবেন। আচ্ছা, তুমি এত লজ্জা পাচ্ছ কেন তোমার কথা? কারণ আমি আসলে এই সমাবেশে না, আমি আগে আপনার আমাকে প্রেম নিয়ে কথা বলেছেন, আমি লজ্জা পেয়েছি। কারণ আমি আসলে এরকম মানুষই না। আমি প্রেম রিলেটেড বিষয় না। প্রেমের অসাধারণ ছবি বানিয়েছো। আমি ছবি বানাতে পারি, প্রেমের আসলে প্রেমের ছবি বানাতে পারি, কিন্তু করতে পারি। যখন তুমি দেখো যে সিনিয়র হাসি আসে কেন, মানে আমি খুব অবাক হই, মানে কেন মানুষ এটা বলে আসলে তমা মির্জার সাথে আমার এটা ইন্ডাস্ট্রি কেন বলে। বাট আমার সম্বন্ধে আগেও মানুষ অনেক সাথে বলেছে আসলে। তো এটা ফিল্ম পলিটিক্সের শিকার কি হলা এই চলতি পথে, চলার পথে? পলিটিক্স শিকার, ওরকম শিকার সামনাসামনি হতে হয় না, পিছন থেকে বদনাম করে অনেকে আসলে। যারা, এটা স্বাভাবিক, যখন আপনি কাজ করবেন তখন একটা দল আপনাকে বদনাম করবে, যারা বেকার। আচ্ছা, ধরো যারা বেকার, ওকে, ধরো যখন সিনিয়র পরিচালকদেরকে দেখো যারা একসময় খুব ভালো ভালো ছবি নির্মাণ করেছে, তারা এখন ছবি নির্মাণ করতে পারছে না, সেরকম বাজেট পাচ্ছে না, কিন্তু তারা বলছে তারা ছবি নির্মাণ করলে ছবি এখনো তারা সুপারহিট ছবি দিতে পারে। যেমন ধরো মালেক আফসারির কথা যদি বলো, বা কাজী হায়াত সাহেবের কথা যদি বলো, বা আরো যারা পরিচালক আছে, দেলোয়ার জাহান ঝন্টু থেকে, তাদেরকে তুমি ইয়াং জেনারেশনের ছেলে হিসেবে, প্রতিনিধি হিসেবে কিভাবে তাদের কাজকে মূল্যায়ন করো? কারণ একসময় তাদের নামে, তাদের কাছে দর্শক মুগ্ধ হয়ে হলকে বাঁচিয়েছে, হল জমজমাট হয়েছে, সিনেমার স্বর্ণালী যুগ গেছে। তোমরা তো স্বর্ণালী যুগ এখনো তৈরি করতে পারো পারিনি এবং পারবো না। তারা আসলে, তারা যেটা করে গিয়েছে, তারা সিনেমাটাকে অন্য লেভেলে নিয়ে গিয়েছে, তাদেরকে তাদের সম্মানটা সবসময় আমরা দিই। এবং তারাই এখন প্রত্যেকটা যুগের সাথে সাথে সবসময় সবকিছু চেঞ্জ হয়, এটা চেঞ্জ হবে। আমরা এক সময় সিনেমা বানাতে পারবো না, কিন্তু আমার কাছে মনে হয় সিনিয়রদের সম্মানটা সিনিয়রদেরকে দিতে হয়। তারা কিন্তু কোনোদিনও আমাদের সাথে সবসময় দোয়াই করে আর কি। মালিক আফসারি বলেন বা বলেন, এফডিসি যারা সিনিয়র ডিরেক্টর, তারা কিন্তু আমাদেরকে এফডিসিতে গেলে আমাদেরকে অনেক ভালোবাসে। তাদেরকে আমাদের সাথে কোনো পলিটিক্স বা কোনো রকম কিছু করে না। আমি এফডিসিতে কোনো কারণে গিয়েছি বা পরিচালক সমিতিতে গিয়েছি, আমি মেম্বার ছিলাম না, কিন্তু আমি কিন্তু সবসময় ভালোবাসা পেয়েছি। কোনো সময় আমাকে ওরকম নোংরা কোনো পলিটিক্স শিকার। যত ওটিটি প্ল্যাটফর্ম আছে এই মুহূর্তে, কোন ওটিটি প্ল্যাটফর্মকে সবচেয়ে সম্ভাবনাময় মনে হচ্ছে তোমার কাছে, বা কাদের সাথে কাজ করে তুমি সবচেয়ে বেশি ভালো কাজ করছে? চরকি, কারণ তারা ব্যাক টু ব্যাক ভালো ভালো সিনেমা বানাচ্ছে এবং তারা ডিরেক্টরের গল্প বলাতে স্বাধীনতা দিচ্ছে।
তো আমি ওদের সাথে বেশি কাজ করেছি, আমার কাছে মনে হচ্ছে ভালো। নেটফ্লিক্সে ইদানিং কালে যে ছবি দেখেছো তার ভিতরে কোন ছবিটা তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে? আমি অনেক ছবি তো নেটফ্লিক্সে অনেকদিন ছবি দেখা হচ্ছে না, কারণ দামালের পোস্ট প্রোডাকশনে ব্যস্ত আমি। তো অনেকদিন আমি নেটফ্লিক্সে ঢুকতেছি না, সিনেমা দেখতেছি না। তো কোন ছবি বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা লাস্ট তোমাকে মুগ্ধ করেছে? লাস্ট আমি কোন মুভি দেখলাম খুব ভালো লাগলো রিসেন্ট টাইমে, অনেকবার কয়টা মুভি দেখছি, নামগুলো মনে আসতেছে না। তোমার প্রিয় নায়িকাকে পুরো আন্তর্জাতিক অঙ্গনে? অনেক ডিপেন্ড করে, একজন দুজনের নাম? এক দুজনের নাম ওইভাবে বলা যাবে না। কোন অভিনেতার নাম বলতে চাও? অভিনেতা আমির খানকে খুব ভালো লাগে। ওকে, তো রাফি, থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি আমার সাথে সময় দিলা, দর্শক তোমার থেকে অনেক ইনফরমেশন পেলো এবং তুমি একজন গুণী নির্মাতা। আসলে নায়ক নায়িকাকে দেখে সবাই খুব আনন্দ পায়, নেপথ্যের মানুষজনের প্রতি আগ্রহ কম থাকে, কিন্তু তাদের মেধাতেই একটি প্রজেক্ট এগিয়ে যায় অনেক দূর। রাফি, লাস্ট কোনো কিছু বলবা? না, কিছু বলবো না। কেন বলবা না? না, আপনার এখানে আর কিছু বলা যাবে না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যতটুকু বলছো যথেষ্ট বলছো। লাস্ট খালি একটা বলে যাও যে তুমি কি জাহেদ খানকে চাও না নিপুণকে চাও সাধারণ সম্পাদক হিসেবে? আমি জানি না, যে আসলে ভালো হবে তাকেই চাই। আসলে আমি এইসব নিয়ে একদমই, তুমি যে অনেক পলিটিক্স শিখে গেছো এটা তুমি বুঝো? আমি একদমই ইন্টারেস্টেড না এগুলো নিয়ে আসলে। তুমি যে অনেক পলিটিক্স শিখে গেছো এটা হ্যাঁ, তুমি আপনার বুঝো? সাথে থেকে শিখতেছি আসলে। থ্যাংক ইউ ভেরি মাচ।